আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানের আজকের পর্বে। সাথে রয়েছি আমি আব্দুল গনি বিদ্যান। আজ আমরা কথা বলবো নবজাতকের থাইরয়েড সমস্যা, কারণ ও এর চিকিৎসা প্রসঙ্গে। আর এ বিষয়ে কথা বলবার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডাক্তার মিজানুল হাসান স্যারকে, যিনি থাইরয়েড এবং নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ। তিনি সাবেক অবসরপ্রাপ্ত অধ্যাপক, নিনমাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে স্টুডিওতে পেয়ে আমরাও খুব ভালো বোধ করছি স্যার। স্যার, আমরা আজকে কথা বলবো নবজাতকের থাইরয়েড সমস্যা ও প্রতিকার প্রসঙ্গে। তো শুরুতেই স্যার আমরা একটু নবজাতকের থাইরয়েড সমস্যা কেন হয় বা এই প্রসঙ্গে যদি একটু প্রাথমিক ধারণা দিতেন। আমি প্রথমেই ডক্টর টিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনারা আলোচনা করার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা সাধারণত থাইরয়েড যে বড়দের হয় সে সম্বন্ধে মোটামুটি আমাদের সবার ধারণা আছে, কিন্তু নবজাতক অর্থাৎ একটা সদ্য ভূমিষ্ঠ শিশু, তারও যে থাইরয়েড এর সমস্যা হতে পারে এই বিষয়টা এখন পর্যন্ত আমাদের সবার সেই সম্মত ধারণা নাই। এমনকি আমি বলবো ইভেন চিকিৎসক সমাজের ভিতরেও এই বিষয়ে ঘাটতি আছে যে নবজাতকের থাইরয়েড সমস্যা হতে পারে। কিন্তু আমি বলবো নবজাতকের থাইরয়েড সমস্যা সেটা বড়দের থাইরয়েড সমস্যার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কেননা এই যে থাইরয়েড হরমোন, যেটা নবজাতকের থাইরয়েড, যেটা মূলত হাইপোথাইরয়েডিজম হয়, সেটা যদি কোনো কারণে এই হাইপোথাইরয়েডিজম অথবা হরমোনের সমস্যা হয়, তাহলে এই নবজাতকের যে স্বাভাবিক বৃদ্ধি, তার শারীরিক এবং মানসিক বৃদ্ধি দুটোতেই প্রভাব ফেলে। কাজেই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যার, নবজাতকের থাইরয়েড সমস্যা তো আসলে সে সদ্যজাত ভূমিষ্ঠ হওয়ার পরেই তো পৃথিবীতে এসে আসলে থাইরয়েডে আক্রান্ত হয় কিনা, নাকি আসলে বংশগত কারণেও এটার বেশি গুরুত্ব পায়? কিভাবে নবজাতকের ভিতর আসলে সংক্রমিত হয় এই রোগ? এটা মায়ের গর্ভে থাকা অবস্থায় তার কিন্তু এই থাইরয়েডের সমস্যাটা থাকে। কাজেই এটা আমরা বলতে পারি যে মায়ের গর্ভ থেকেই সেই এই সমস্যা নিয়ে আসতেছে। এখন কি কারণে একটি শিশু এই নবজাতক মায়ের গর্ভ থেকে এটা হলো, সেটা দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কারণে, এবং এগুলো মূলত যে জেনেটিক্যাল কারণে, যে তার থাইরয়েড গ্রন্থি তৈরি হয় না। এখন গ্রন্থিটা যদি তৈরি না হয় তাহলে হরমোনটা তৈরি হবে কোথা থেকে? কাজেই এই থাইরয়েড গ্রন্থির অনুপস্থিতির কারণে তার থাইরয়েড হরমোন তৈরি হয় না এবং বাচ্চাটি হাইপোথাইরয়েডিজম নিয়ে জন্ম নেয়। স্যার, আমরা একটা শব্দ শুনি যে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, যে শব্দটা মেডিকেল টার্মস ব্যবহার করেন আপনারা, এটা মূলত আসলে কি বা সমস্যা? আপনাকে ধন্যবাদ। এই শব্দটি আমরা গত 20 বছর ধরে বাংলাদেশে এই শব্দটি ব্যবহার করছি এবং সারা পৃথিবীতেই এটাকে ব্যবহার করা হচ্ছে, এই টার্ম ব্যবহার করা হচ্ছে। কনজেনিটাল অর্থ হচ্ছে যে জন্মগত, আর হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে তার থাইরয়েড হরমোনের অভাব। যেহেতু এটা মায়ের গর্ভ থেকেই এই অভাব নিয়ে জন্ম নিচ্ছে, কাজেই এটাকে কনজেনিটাল অথবা জন্মগত থাইরয়েডের অভাব বলা হয়। হ্যাঁ স্যার, একজন বাবা বা মা দেখেই তো নবজাতককে দেখে নিশ্চয়ই নির্ণয় করতে পারবে না যে তার থাইরয়েডের ঘাটতি বা সমস্যা আছে কিনা। তাহলে সেটা কিভাবে স্যার আসলে বুঝতে পারবে? আপনাকে ধন্যবাদ যে আপনি এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি উত্থাপন করেছেন। এটা খুবই বাস্তব কথা যে একটি সদ্যজাত শিশু, তাকে দেখে তো বোঝার কোনো উপায় নাই যে তার এই, কেননা এখানে তার যদি অন্য কোনো শারীরিক প্রতিবন্ধিতা হয় সেটা দেখা যায়, কিন্তু এই যে থাইরয়েড হরমোনের অভাব আছে সেটা বাইরে থেকে বোঝা আমি বলবো যে মোটামুটি অসম্ভব। তাহলে উপসর্গগুলি কিভাবে আসতে পারে? উপসর্গগুলি তাহলে কিভাবে আসবে? এখন এটাই জন্য কিন্তু একটা
এটা আবার পাশাপাশি এটা জরুরি যে তার এইটা নিয়ে সে জন্ম নিল কিনা সেটা নির্ণয় করাও অত্যন্ত জরুরি। তো সেটা নির্ণয় করার জন্য আমরা ওই তার এই বাচ্চার এক ফোঁটা রক্ত নিয়ে আমাকে এই হরমোন পরীক্ষাটা করতে হবে যে থাইরয়েড হরমোনের তার মাপটা সঠিক আছে কি না। তবে এখন আমরা তো আমাদের দেশে এখন পর্যন্ত এই ধরনের পদ্ধতি আমরা চালু করতে পারিনি যে প্রতিটি শিশুকে জন্মের পর পর এই রক্তের পরীক্ষা করে এটা জানবো। এখন যদি আমরা জানতে পারি তাহলে ভালো, এবং আমরা একজন চিকিৎসক হিসাবে রিকমেন্ড করি যে প্রতিটি শিশুই ভূমিষ্ঠ হওয়ার পরে তার এক ফোঁটা রক্ত নিয়ে এই তার থাইরয়েড অভাবজনিত কোনো সমস্যা আছে কিনা সেটা পরীক্ষা করা। কিন্তু সেটা যদি সম্ভব না হয় তাহলে আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার দর্শক শ্রোতাদেরকে জানাতে চাচ্ছি যে যদি আপনারা দেখেন যে এই ভূমিষ্ঠ শিশুটি সে সবসময় ঘুমিয়ে থাকে, অত্যন্ত শান্ত বাচ্চা, অনেক সময় নানি দাদি তারা বলে যে না আমাদের বাচ্চা খুব নাতি আমার খুব শান্ত, খুব ভালো। তো একটা কথা আছে যে বেশি ভালো ভালো না। তো এটাকে যদি বাচ্চা অত্যন্ত শান্ত হয় তাহলে এটাকে আপনাকে এটাকে কোনো একটা সমস্যা বলি ধরে নিতে হবে। সে যদি কম কাঁদাকাটি করে, এবং আরেকটা জিনিস তার যদি কনস্টিপেশন অথবা তার যদি কোষ্ঠকাঠিন্য থাকে, তার যদি জন্ডিস থাকে, অনেক সময় নাভি যদি তার বড় থাকে, তার জিভ যদি অনেক সময় বের হয়ে থাকে, এই ধরনের যদি কিছু লক্ষণ যদি দেখেন তাহলে অবশ্যই তাকে চিকিৎসকের কাছে নিয়ে তার এই থাইরয়েড হরমোন পরীক্ষা করতে হবে। চমৎকার করে বলেছেন স্যার। আসলে এই বিষয়গুলি নিঃসন্দেহে মায়ের জন্য বিশেষ করে লক্ষ্য করা খুবই সহজ, এবং দর্শক এই সিমটমগুলি দেখলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এর পাশাপাশি স্যার আপনি ওই যে নবজাতকের রক্ত পরীক্ষার কথা বললেন, সেটা কি একটা নির্দিষ্ট সময় আছে যে কতক্ষণের মধ্যে করতে হলে ভালো হয়? এটা আমরা বলি এটা জন্মের 2 থেকে 7 দিনের ভিতরেই এই পরীক্ষাটা করা দরকার। কেননা যদি তার থাইরয়েড হরমোনের এই হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তার এই চিকিৎসা শুরু করতে হবে। কাজেই এটা সময় হচ্ছে 2 থেকে 7 দিন। তবে এখন কোনো কারণে 2 থেকে 7 দিনের মধ্যে যদি না করা যায়, আমি যখনই সন্দেহ হবে তখনই এই পরীক্ষাটা করা দরকার। স্যার, এত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা যদি কেউ না করে থাকে বা করতে না পারে তাহলে ভবিষ্যতে ওই নবজাতকের কী ধরনের সমস্যা দেখা দিতে পারে? এখন দুর্ভাগ্যক্রমে যদি একটি শিশু হাইপোথাইরয়েডিজম নিয়ে জন্ম নেয় এবং তার যদি এই পরীক্ষাটা করার সুযোগ না থাকে বা কোনো কারণে না করা হয় তাহলে এই শিশুটি ধীরে ধীরে বড় হবে এবং তখন কিন্তু তার সমস্ত লক্ষণগুলি ফুটে উঠবে। প্রথমত বাবা মা দেখবেন যে তার বাচ্চা যে অন্যান্য বাচ্চার তুলনায় সেই হিসাবে তার বৃদ্ধি হচ্ছে না। যেই বয়সে তার হামাগুড়ি দেওয়ার কথা সেই বয়সে সে হামাগুড়ি দিচ্ছে না। যেই বয়সে তার বসে থাকার কথা, যে বয়সে তার কথা বলার কথা, সমস্ত এই যে বৃদ্ধির যে প্রসেস সবগুলোই ডিলেড বা ধীরে ধীরে হবে। যে বয়সে তার কথা বলার কথা বা স্বাভাবিক যে তার বুদ্ধি যে কাজগুলো দেখা যাবে সেগুলো করছে না। তো এটা খুবই দুর্ভাগ্যজনক যে যদি তার এই চিকিৎসাটা শুরু না করা যায় তাহলে যদি চিকিৎসা শুরু করতে যদি অনেক দেরি করা হয় তাহলে এমনও হতে পারে যে সে পুরোপুরি একটা প্রতিবন্ধী শিশুতে পরিণত হতে পারে। আর যথাসময়ে চিকিৎসা নিলে স্যার আশা করা যায় সে সম্পূর্ণ সুস্থ হওয়ার লক্ষণ। অবশ্যই এই কারণেই এই বিষয়টিকে আমরা এত গুরুত্ব দিয়ে আমরা প্রচার করতে চাই যে আপনার নবজাতক শিশুর
এই যে 2 থেকে 7 দিন আমরা যেটা বললাম, সে সময় পরীক্ষা করে আপনি জেনে নিন, মাত্র 1 ফোঁটা রক্ত দিলে আপনি জানতে পারছেন যে আপনার শিশুর এই কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম আছে কি নাই। বেশিরভাগ বাচ্চারই থাকবে না, কিন্তু আজকে আমার বাচ্চারও হতে পারে, কালকে আপনার বাচ্চারও হতে পারে। কোন বাচ্চার হবে সেটা আমরা জানি না। কাজে সেই বাচ্চাটার এই রোগটা নির্ণয় করা 1 ফোঁটা রক্ত দিয়ে অত্যন্ত জরুরি। না হলে, এবং যেটা আপনি বললেন যে এটা যদি আমরা সঠিক সময় নির্ণয় করতে পারি, তাকে আমরা চিকিৎসা দিয়ে সম্পূর্ণ এই যে প্রতিবন্ধিতার হাত থেকে রক্ষা করতে পারবো। হ্যাঁ, এবং সেই সুযোগ আমার দেশেই আছে, সেই চিকিৎসা আমার দেশেই আছে। কাজেই সমস্ত, এবং আমরা এটা জানি, কাজেই সমস্ত সুযোগ সুবিধা ইত্যাদি থাকার পরেও যদি শুধুমাত্র আমাদের, আমি বলবো গাফলাতি, যদি গাফলাতি কারণে যদি কোনো একটা শিশু প্রতিবন্ধী এই থাইরয়েড হরমোনের অভাবে বা হাইপোথাইরয়েডিজমের কারণে যদি প্রতিবন্ধী হয়ে বড় হয়, তবে এর দায়ভার থেকে তো আমি আপনি এড়াতে পারবো না। স্যার, আপনারা সবসময় নবজাতকের যে কোনো রোগ থেকে মুক্তির জন্য এবং রোগ প্রতিরোধের জন্য, তাদের বৃদ্ধি বা বেড়ে ওঠার জন্য মায়ের বুকের দুধের গুরুত্ব দিয়ে থাকেন। মায়ের দুধ সন্তানের জন্য খুবই উপকারী এটা বলে থাকেন। তো সেই মায়ের বুকের দুধ কি স্যার আসলে সন্তানের থাইরয়েড প্রতিরোধে কোনো ভূমিকা রাখে কিনা? হ্যাঁ, অবশ্যই। মায়ের দুধ এমন একটা জিনিস যেটা একটা শিশুর জন্য অপরিহার্য। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ইসলাম ধর্মেরও কথা যে 18 মাস পর্যন্ত তোমরা শিশুকে বুকের দুধ পান করাবে। এখন আমরা যে আজকে বিষয় যে আলাপ করছি, এই মায়ের দুধের মাধ্যমে কিন্তু শিশুর এই থাইরয়েড হরমোনও সে কিছুটা পেয়ে থাকে। কাজেই যদি শিশুর থাইরয়েড হরমোনের ঘাটতি থাকে তাহলে, এবং সে যদি মাতৃদুগ্ধ পান করে, তাহলে দেখা যাবে যে মায়ের দুধের মাধ্যমেও সে কিছুটা হরমোন পেয়ে যাচ্ছে। কাজে যে শিশু মায়ের দুধ খাচ্ছে এবং যে শিশু খাচ্ছে না, হ্যাঁ, তার দুজনের মধ্যে অবশ্যই পার্থক্য হবে। কাজেই মায়ের দুধ যেমন অন্যান্য ক্ষেত্রেও এটা অত্যন্ত উপকারী, আমি বলবো যে থাইরয়েডের যদি কোনো কারণে থাকে, তবে আবার একথার দ্বারা যেন কেউ এটা না মনে না করে যে আমার ছেলে তো বাচ্চা তো বুকের দুধ খায়, কাজেই তার থাইরয়েড সমস্যা হবে না, এ কথা মনে করার কোনো কারণ নাই। হ্যাঁ স্যার, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ সময়ের দিকে আছি। একটু যদি স্যার আমাদের, বিশেষ করে বাবা মা, নবজাতকের যে মায়েরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে সংক্ষেপে বলেন যে কোন ধরনের পূর্ব প্রস্তুতি থাকলে এভাবে নবজাতকের থাইরয়েড সমস্যা থেকে তারা দূরে থাকতে পারবে, বেঁচে থাকতে পারবে, একটু যদি স্যার পরামর্শ দিতেন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বিশেষ করে যারা মা হতে যাচ্ছেন সেই সমস্ত হবু মায়েদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনার সন্তানের, সবাই চান যে একটি সুস্থ সন্তান তার কোলে আসুক, এবং আপনার সেই আগত সন্তান সে সম্পূর্ণ সুস্থ আছে কিনা, বিশেষ করে তার থাইরয়েডের কোনো সমস্যা আছে কিনা, এটা জানার জন্য আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার 2 থেকে 7 দিনের মধ্যে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে তার থাইরয়েডের হরমোনের এই পরীক্ষাটা করাবেন। আজকাল অনেক হাসপাতালেই এটা রুটিনলি করানো হয়, কিন্তু যেখানে রুটিনলি এই প্রোগ্রাম এখনও নাই, সেখানে আপনি নিজেই একজন সচেতন মা হিসেবে আপনার শিশুর, নবজাতক শিশুর এই থাইরয়েড হরমোন পরীক্ষাটা করে দেখে নেবেন যে তার থাইরয়েডের কোনো সমস্যা আছে কি না। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার করে আলোচনা করেছেন নবজাতকের থাইরয়েড সমস্যা নিয়ে। আগামীতে আবারও আপনাকে স্টুডিওতে পাবো এমনটি প্রত্যাশা রেখে আপনাকে স্যার ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার। আপনাকেও অনেক ধন্যবাদ, এবং সেই সাথে ডক্টর টিভি এবং তার কলাকুশলী বৃন্দ, তাদের সবাইকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন।
নবজাতকের থাইরয়েড সমস্যা নিয়ে এবং তার চিকিৎসা ও করণীয় সম্পর্কে চমৎকার করে বলছিলেন অধ্যাপক ডাক্তার মিজানুল হাসান স্যার, যিনি থাইরয়েড এবং নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ। আমরা আশা করব স্যারের এই মূল্যবান কথাগুলি প্রত্যেকটি বাবা মা যদি মেনে চলেন তাহলে তারা রোগমুক্ত সুস্থ সুন্দর শিশু তাদের পরিবারে পাবেন, এমনটি প্রত্যাশা রেখে ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানের আজকের পর্ব এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।